হত্যায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মশাল মিছিল। চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে আটক 26। চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন, লাখো মানুষের ঢল। অংশ নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও সাজ্জুস আলম। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট, আগামীকালের মধ্যে সরকারের অবস্থান জানতে চায় আদালত। ঝুঁকিতে বনানী সুপারমার্কেট, ভবন সংস্কারে 1 দশক ধরে গড়িমসি। দুর্ঘটনার দ্বারপ্রান্তে হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু, 60 দিনের মধ্যে সেনা প্রত্যাহার, বিশ্ব নেতাদের অভিনন্দন। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, ঘরের মাঠে জয়ের লক্ষ্য জ্যোতিদের। বিশ্বকাপে খেলতে জিততে হবে প্রতিটি ম্যাচ। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ মিছিল। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেলের সামনে বিচারের দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা। হামলার প্রতিবাদ ও সম্মিলিত সনাতনী জাগরণ জোট নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে রাজধানীর টিএসসিতে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় আইনজীবী সাইফুল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। এ নিয়ে আরো জানাচ্ছেন ফজলে আদিত্য। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল আলী নিহত হন। এই ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। একই সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে রাঙামাটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মশাল মিছিল করে ইনকিলাব মঞ্চ। এ সময় তারা দাবি তোলেন চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সারা দেশে বিক্ষোভ চলমান থাকবে। হিন্দু মুসলিম ভাই ভাই বলবে যে আমরা এই মহাপ্রভুকে ইতিমধ্যে বহিষ্কার করেছি, কতক্ষণ পর বলবে তারা মহাজাগরণের। সুতরাং ইসকন চিনি না, মহাজাগরণ চিনি না, সনাতনী কোন সাইনবোর্ড চিনি না। সাইনবোর্ড একটাই, খুনি সন্ত্রাসী সন্ত্রাসী। তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে দিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে। পরে মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে এসে শেষ হয়। এদিকে চট্টগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। হাইকোর্টে কথা বলছেন বিএনপির সিনিয়র আইনজীবী জয়নাল আবেদিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। তো আমাদের এই মামলার মধ্যে সবচাইতে বড় ভূমিকা যিনি রেখেছেন, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব জনাব কায়সার কামাল। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমিনুল ইসলাম, তিনি একজন ভ্যাটার্ন ক্রিমিনাল লয়ার এবং এছাড়াও অনেক আইনজীবী আমাদের উপস্থিত ছিলেন। সকলের নাম আমরা বলতে পারছি না এবং আসামি আপিল মঞ্জুর, আসামি খালাস। তবে যেহেতু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আইনজীবী এখানে ভূমিকা রেখেছেন, তার দু একটি কথা আপনারা শুনলে বাকিটা পরিষ্কার হবেন, সেটা বলবেন। না, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা না অসুবিধা নেই, না না স্যার ওই পাশে যাবেন না, স্যার এখানেই, স্যার এখানে দঞ্চিবাড়ি। আমাদের
মূল কথাটা আমরা যেটা সবসময় বলে আসছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। আমাদের লার্নের সিনিয়র স্যার বলেছেন এই মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। প্রাইভেট ট্রাস্ট, যদি কোনো ডিসপিউট থাকে প্রাইভেট ট্রাস্ট অ্যাক্ট দ্বারা সেই ডিসপিউটটা সলভ করা হবে। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে পলাতক আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন পরীক্ষা করা হয়, আইনি ভাষায় যেটা বলা হয় 342 যখন দেন, তখন তিনি বলেছিলেন এই মামলায় আমি নির্দোষ। অনেক বড় একটা লিখিত তিনি বক্তব্য দিয়েছিলেন এবং তাও বলেছিলেন যে আল্লাহর পরে বিচারকের স্থান, আজকে যদি আমার উপরও বিচার করা হয়, যারাও বিচার করবে তারাও একদিন বিচারের মুখোমুখি হবেন। তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। তাই আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। দুদকের বক্তব্য যা ছিল, মূলত দুদক যেটা বলতে চেয়েছিল যে এই টাকার যে তসরুফের ঘটনাটা, বেসিক্যালি এখানে ডিসপিউটেড ছিল 1,35,00,000 টাকা। সেই 1,35,00,000 টাকা মেট্রো ম্যাকাস দিয়েছে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পে অর্ডারের মাধ্যমে দিয়েছে। সেই ব্যাংকের যিনি কর্মকর্তা পে অর্ডারটা রিসিভ করেছেন তিনিও সাক্ষ্য দিয়েছেন, 15 নম্বর সাক্ষী আয়ু এবং ইনফরমেন্ট এই মামলায় তিনিও বলেছেন বেসিক্যালি হচ্ছে দেয়ার ইজ, মানে এই কেসটা ছিল নো এভিডেন্সের উপর ভিত্তি করে। শেখ হাসিনা ওয়াজেদ তার ক্ষমতা শো করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এইরকম একটা কনকক্টেড ফলস মামলা দায়ের করেছিল। আমরা আল্লাহর কাছে শুকরিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 342-র মাধ্যমে যে আর্জ করেছিলেন তৎকালীন সময়ের বিচারকের কাছে, তিনি বলেছিলেন কোরআনের আয়াত দিয়ে সর্বোচ্চ বিচারক মহান আল্লাহ তাআলা, তারপরে আপনারা যদি আজকে অবিচার করেন আরেকদিন আপনারাও বিচারের মুখোমুখি হতে হবেন। সেই আর্জটা আল্লাহ শুনেছেন এবং তিনি আজকে ন্যায় বিচার পেলেন সমস্ত আসামের খালে। আচ্ছা, আপনি যে মাসুদ, আপনি যে কথাটা বলেছেন, দুদক বুঝাতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। বেগম খালেদা জিয়া কোনো এভিডেন্স আসে নাই যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। যে কথাটি কাসার কামাল সাহেব বলেছেন যে একটা বিচার বলে একটা জিনিস আছে, সেই বিচারটা আল্লাহরও বিচার আছে আবার মানুষেরও বিচার আছে। আপনার আল্লাহর বিচারে এই যে বর্তমান ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা এই যে আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন, তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন। তিনি ভাতও খেয়ে যেতে পারেন নাই, এর চাইতে আর বড় বিচার কিছু নাই। তো সুতরাং বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি, এবং আমরাও খুশি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ডে খালেদা জিয়া সহ সকল আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে কথা বলছেন আইনজীবীরা, আমরা তখন সহযোগ ছিলাম সেখানে। ইসকন সম্পর্কে আগামীকাল হাইকোর্টকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে রাষ্ট্রপক্ষ। ইসকন সম্পর্কে সরকার কি সিদ্ধান্ত নেয় তা জানার জন্য অপেক্ষা করতে বলেন অ্যাটর্নি জেনারেল। বুধবার সকালে বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চের সকালে পত্রিকা সহ আবেদন করলে শুনানিতে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষ। এর আগে ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবী আবেদন করেছেন। শুনানিতে মতামত জানতে রাষ্ট্রপক্ষকে ডেকে পাঠান আদালত। এ সময় ইসকন সম্পর্কে জানতে চায় হাইকোর্ট। এদিকে চট্টগ্রামের আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িত ২৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে নিহত হয় সাইফুল। এ ঘটনার পর বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা এলাকা, আন্দরকিল্লা ও হাজারীগলিতে অভিযান চালিয়ে 20 জনকে আটক করা হয়েছে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের। এছাড়া রাতে আওয়ামী লীগের 6 জন নেতাকর্মীকে আটক করে পাহাড়তলী থানা পুলিশ। চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। বুধবার সকাল 10:30টার দিকে আদালত চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলামের মরদেহ নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ বিষয়ে জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কেম নাজিম। নাজিম, আমাদেরকে বিস্তারিত জানাবেন। যেমনটা দেখছেন, এই যে আইনজীবী সাইফুল ইসলাম আরিফের জানাজা, দ্বিতীয় জানাজা চট্টগ্রাম নগরের জামাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। এখানে একটু পর এই জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে মূলত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে কিন্তু এই আইনজীবীর জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এখানে আসলে হাজার হাজার লাখো ধর্মপ্রাণ মুসলমানরা এই জানাজা অংশ নিয়েছেন। এই যে আইনজীবীকে হত্যা করা হয়েছে, সে হত্যার আসলে খুবই ফুঁসছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন যে এই আইনজীবী সাইফুল ইসলাম আরিফ যে হত্যাকাণ্ড শিকার হয়েছেন, এই ঘটনায় যারা দোষী, যারা তাদেরকে দ্রুত যেন আইনের আওতায় আনা হয়। কারণ সাইফুল ইসলাম আরিফ একজন আইনজীবী, উনি সবচেয়ে বিনয়ী ভদ্র একজন আইনজীবী ছিলেন। তাকে যে এভাবে নির্মম ভাবে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, সে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন তার সহকর্মী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। আমরা যেটি দেখেছি গতকাল সকাল থেকে মূলত আদালত প্রাঙ্গণে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুসারীরা মূলত পুরো আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায়, সেখানে ভাঙচুর করে এবং আদালতের এলাকায় বিভিন্ন ধরনের গাড়ি থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের গাড়ি করে যেই ভাঙচুর, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। দেখছেন এখানে একজন উপদেষ্টা এসেছেন, হাসান আরিফ, উনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি জানাজায় অংশ নেওয়ার জন্য মূলত এখানে এসেছেন। গতকাল যে তাণ্ডবের রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর অভিযান চালানো হয়েছে, সেই অভিযানে আসলে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে আমরা জেনেছি। এখন যে অবস্থা, যেটি বলে রাখি, আইনজীবী যে হত্যাকাণ্ডের ঘটনায় পুরো চট্টগ্রামের আসলে সাধারণ মানুষ খুবই ফুঁসছেন। পাশাপাশি তার যে নিজ বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু খুবই ফুঁসছেন। কারণ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়, সেই কথাই বলছেন তার স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব এবং তার দীর্ঘদিনে যারা সহকর্মী ছিলেন তারাও যে বলছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই গতকালকে মূলত বেলা 10:30টার দিকে চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে আনার পরপরই মূলত এই তাণ্ডবে শুরু করে, পরে এখানে 20-25 জন আহত হয়। তবে তার পরপর বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযানের কারণে মূলত এই ঘটনায় জড়িত 5 জন সহ মূলত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তার আগে আমরা দেখেছি বিভিন্ন সময় মিছিলে যোগদান করার সময় কিন্তু অনেক দুষ্কৃতিকারী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে। এখন এই যে জামাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আইনজীবীর যে জানাজার নামাজ সেটি চলছে, এটা একটু পর শেষ হবে। এখানে উপদেষ্টা এসেছেন, কথা বললাম মুসলমান তাদের সবার কাম্য যে ঘটনা যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। তো জামাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে ছিল আমাদের তার সর্বশেষ। সচিবালয়ে কথা বলছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি বলছি যে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, গত রমজানের ঈদে আমাদের প্রেস ক্লাবে আপনাদের ওই যে মাংস বিক্রি শুরু হয়েছিল, তা সেখান থেকে আমি খাসির মাংস কিনলাম 5 কেজি 900 টাকা কেজি।
আর 1000 টাকা কেজি ছিল বাইরে, বুঝছেন? তো 100 টাকা কেজি 5 কেজি কিনলে আমার 500 টাকা লাভ হবে। এখন ওই মাংস বাসায় নিয়ে গিয়ে দেখেছে ওই 5 কেজি জায়গায় 4 কেজি আমি 1 কেজি নষ্ট হয়ে গেছে। এটা গত সরকারের আমলে। আমি ওই উত্তর দেব না, আপনি আমাকে এই 100 দিনের মধ্যে প্রশ্ন করেন। জি, বাংলাদেশ প্রতিদিনে আছি, আপনার 100 দিনের পরিকল্পনা মন্ত্রণালয়ে জানলাম, ভালো লাগলো। এখানে শুরুতেই একদম 100 দিনের পরিকল্পনায় আপনারা বলেছেন যে বৈষম্যের শিকার কর্মকর্তাদের পদায়ন রদবদল হয়েছে। এটার সংখ্যাটা একটু জানতে চাচ্ছি যে আপনার মিনিস্ট্রিতে কত হয়েছে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মিনিস্ট্রির অধীনে মৎস্য এবং প্রাণী সম্পদের যতগুলো প্রজেক্ট ছিল আগস্টের পরে সেগুলো অনেকটাই কমে গেছে, অনেকগুলো বন্ধ হয়ে গেছে। সেটি এই মুহূর্তে কি অবস্থায় আছে এবং কতগুলো চালু আছে? আচ্ছা, এটা আমি এডিশনাল সেক্রেটারি সাহেবকে বলছি যে একটু দিতে উত্তরটা। বন্ধ আসলে ছিল না, কোনটা বন্ধ বলছেন? না, যেগুলোতে সমস্যা ছিল ওগুলোকে আমরা স্থগিত রেখেছি এবং ওগুলিকে আমরা পুনর্মূল্যায়ন করার জন্য যে কোন কাজটা রাখবো কোনটা রাখবো না, কিন্তু কোনো প্রকল্প বন্ধ হয়নি। সচিবালয়ে কথা বলছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার অন্য প্রসঙ্গ। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী সুপারমার্কেট। পুরনো 3 তলার উপরে 11টি তলা যুক্ত করা হলেও 10 বছরে শেষ হয়নি ভবনটির কলামের সক্ষমতা বাড়ানোর কাজ। স্থাপত্য বিশেষজ্ঞরা বলছেন বর্তমান অবস্থায় দুর্ঘটনার দ্বারপ্রান্তে হাজারো মানুষ। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুলাইমান স্বপন। বনানীর এ বহুতল ভবনের নিচের 3টি তলা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সুপারমার্কেট। বেসমেন্টে ঢুকতে গেলেই চোখে পড়বে দেয়ালে এমন ফাটল। ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় উপরের তলার চাপে ঝুঁকে পড়েছে প্রথম ফ্লোরটি। মার্কেটে ঢুকতেই বের হয়ে আসে থলের বেড়াল। 3 তলার মার্কেটের ওপর তলাগুলো করার সময় কলামের সক্ষমতা বাড়াতে বাড়তি রড যুক্ত করা হলেও সংযুক্ত করা হয়নি ফ্লোর বা গ্রেড বিমের সাথে। এতে উপরের 11টি তলার সম্পূর্ণ ভার এখনো বহন করছে 3 তলা মার্কেটের আগের কলামগুলো। এতে ভেঙে পড়ার শঙ্কা থাকলেও বাধ্য হয়ে দোকান চালাচ্ছেন ব্যবসায়ীরা। কিছুটা ঝুঁকি তো থাকে এটা, কারণ আপনার কলামটা হয়েছে 2 তলা, এর উপরে যদি আবার কলম ছাড়া হয় যে কোনো ভূমিকম্প কিছু হলে তো এটা রিস্ক থাকে। এটা আপনার খুব রিস্ক, যে উপরে তুলছে মার্কেট, এগুলো যদি না করে তাহলে তো মার্কেটের জন্য অনেক ক্ষতিকর। দুর্ঘটনার শঙ্কার বিষয়ে মার্কেট সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে গেলে প্রথমে বিষয়টি উড়িয়ে দেন তিনি। পরে তাকে নিয়ে বেসমেন্ট সহ সব কলাম পরিদর্শনে দেশ টিভি টিম। এরপরও দায়সারা বক্তব্য তার। সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আছেন, তারপরে রাজুক আছেন, তারা এই জিনিসগুলি দেখভাল করার দায়িত্ব আমি মনে করি। অবশ্য ক্যামেরার বাইরে মুখ খোলেন তিনি, বলতে শুরু করেন সিটি কর্পোরেশনের চাপ আর মার্কেট বন্ধ হওয়ার শঙ্কায় মুখ বন্ধ তার। পিলারের কথা কইছে, তখনই তো আমার মাথায় কাজ করছে যে পিলার পর্যন্ত হাত দিছে। অবশ্যই আমার সিটি কর্পোরেশনের আমি সিটি কর্পোরেশনের মার্কেটের দায়িত্ব আছে, আমি কি সিটি কর্পোরেশনের বিপক্ষে যাইতে পারি? আমি যাব বুরাকের বিপক্ষে। বিল্ডিং ঝুঁকিপূর্ণ, বিল্ডিং ভাঙে পড়বে, বসে যাবে, রানা প্লাজার মতো হবে, এখানে অনেক মানুষ মারা যাবে। এগুলা যদি রিপোর্ট হয় এই মার্কেট এমনি বসে যাবে, মার্কেট আর চলবে না, এগুলি তো যাওয়া যাবে না। স্থাপত্য বিশেষজ্ঞরা বলছেন ভবনের এমন অবস্থায় বড় দুর্ঘটনার দ্বার প্রান্তে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা। সেখানে এখনো এক্সপোজ রড রিএনফোর্সমেন্ট দেখা যাচ্ছে। এটি ভয়ঙ্কর একটি অন্যায় কাজ। মনে রাখা দরকার, এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে এই ভবনে আনাগোনা করা বহু মানুষের জীবনের যে হুমকি তৈরি করা হয়েছে, এর জন্য সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতেই হবে। এ বিষয়ে সিটি কর্পোরেশনে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। 3 তলার বনানী সুপারমার্কেটের উপর যেন চেপে বসেছে নতুন করে আরও 11টি তলা। তবে গত 10 বছরেও সে ভার বহনের সক্ষম করে গড়ে তোলা হয়নি কলামগুলোকে, যা নতুন করে জন্ম দিতে পারে রানা প্লাজা ট্র্যাজেডির মতো নতুন কোনো দুর্ঘটনা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।
দেখছেন সংবাদ দুপুর। বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। বুধবার সকাল থেকে ডিজিপি এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। শ্রমিকরা জানায় প্রায় 4 বছর আগে করোনার দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে আলোচনাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? ডানা, আপনাকে যদি আমি জানাই যে আজকে সকাল থেকে কিন্তু শ্রমিকদেরকে আমরা দেখছি যে এখানে অবস্থান করছেন। সকালে শ্রমিকরা ডিএপিজেটের যে প্রধান ফটকে রয়েছেন সেখানে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন। ভেতরে যারা কারখানা, যে সমস্ত কারখানা ছিল সেই কারখানার শ্রমিকদের কিন্তু আজকে তারা ভেতরে প্রবেশ করে কর্মতৎপরতা চালাতে বাধাগ্রস্ত করেছেন। এরপরে আপনি যেটা জানেন যে গতকাল সকাল 8টা থেকে আজকে এখন পর্যন্ত প্রায় 28 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। শ্রমিকরা এখানে অবস্থান করছেন। তারা তাদের যে দাবিটি তুলেছেন যে 4 বছর আগে করোনাকালীন সময়ে যে কারখানাটি বন্ধ হয়ে গেছে, লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস, এই দুটি কারখানার 7,500 শ্রমিক কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা গতকালকে থেকে দেখেছি যে শিল্প পুলিশের যারা সদস্য রয়েছেন এবং ব্যবসা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে দফায় দফায় তারা কথা বলেছেন এবং তাদেরকে এই সড়কটি ছেড়ে দিতে বলেছেন। যেহেতু এটি একটি শিল্প অধ্যুষিত এলাকা, এই সড়কটি দিয়ে যেহেতু এটি যেহেতু একটি শিল্প অধ্যুষিত এলাকা, এই সড়কটি কর্মব্যস্ত মানুষের এখানে যাতায়াত রয়েছে। সেই দিক থেকে এই সড়কটি যেহেতু 8টা রয়েছে, 28 ঘন্টার অধিক মানুষ কিন্তু চরম দুর্ভোগের শিকার হয়েছেন। ডানা, আমরা আপনার মাধ্যমে আরেকটু আমরা একটু দর্শকদের জানিয়ে রাখি যে যেটি পুরানো ইপিজেড রয়েছে আশুলিয়াতে, এই ইপিজেডের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং শ্রমিকরা বলছেন যে যদি আজকে দিনের মধ্যে তাদের সেই দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তারা আগামীকালকে কিন্তু পুরানো নতুন যে ইপিজেড রয়েছে সেখানেও কিন্তু তারা অবস্থান করবেন। এই যে তারা 28 ঘন্টা যাবৎ এই সড়কে অবস্থান করার ফলে কিন্তু এই সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে এখানকার যারা পথচারী রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং তারা বলছেন যে চরম দুর্ভোগের কিন্তু তারা শিকার হয়েছেন। এছাড়া যদি একটু বলি যে এই সড়কের অনেক যানবাহনকে আমরা দেখেছি যে বিকল্প পথ দিয়ে তারা কিন্তু সাভারে এবং ঢাকায় প্রবেশ করছেন। যেহেতু উত্তরবঙ্গ থেকে যে সমস্ত জরুরি পণ্যগুলো ঢাকায় আসে সেই পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু এই সড়ক ব্যবহার করতো। যেহেতু এই সড়কটি বন্ধ রয়েছে তাই তারা বিকল্প পথ দিয়ে কিন্তু রাজধানীতে প্রবেশ করছে। তো সব মিলিয়ে জানা, যদি একটু বলি আপনাকে যে এখনো দেখেন শ্রমিকরা এখানে অবস্থান করছে এবং তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের পাওনা পরিশোধের আশ্বাস দিবেন, দাবি পূরণ করবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন। তো এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে সর্বশেষ। ইমন, ধন্যবাদ আপনাকে। দেখছেন সংবাদ দুপুর। শেখ হাসিনার ইন্ধনে ইসকনের মাধ্যমে বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছে ভারত বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। আজকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেন, বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করে কোনোদিনও এই সরকার আমরা চাই না এই সরকার করুক। কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 অধিক মামলা, এখনো ইসকনের নামে এখনো বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছেন। এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূসকে সাহস যোগাতে হবে। আপনার পিছনে 18 কোটি মানুষ আছে। দেশের কৃষি অর্থনীতিতে শীর্ষস্থান ধরে রেখেছে আলু। এটি দেশের অন্যতম প্রধান খাদ্যশস্য এবং মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অপরিহার্য অংশ। তবে সম্প্রতি বাজারে আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং বীজ সংকট গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চড়া দামে ভোক্তা কৃষক উভয়ই চ্যালেঞ্জের মুখোমুখি। সঞ্জু রায়কে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন।
গত মৌসুমে কৃষক ভালো দাম পাওয়ার আশায় অপরিপক্ক আলু আগেভাগেই বাজারে বিক্রি করে দেয়। এর ফলে মৌসুমের স্বাভাবিক উৎপাদন কমে যায়। দ্বিগুণ লাভ হওয়ায় কৃষকরা এবার চাষের লক্ষ্যমাত্রা বাড়িয়েছেন। এতে বীজ আলুর চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উৎপাদন ঘাটতি ও বীজের অতিরিক্ত চাহিদার দ্বিমুখী চাপে আলুর বাজার। চাহিদা অনুযায়ী আলুর মজুত না থাকার অজুহাতে প্রতিদিনই বাড়ছে দাম। যদিও বাড়তি দাম নিয়ে আছে কৃষক, ক্রেতা, বিক্রেতার নানা মত। আমরা স্টোরে রাখতে পারি না, আবাদ পানি করতে হয়, তো বেচে টাকাটা পায় অন্য খেতে আবার লাগাতে হয়, তাই জন্য আমরা স্টোরে আলু রাখতে পারি না। এখন যে আলু কিনেছি বেচেছি 27 টাকা কেজি, এখন কিনে খেতে 60 টাকা কেজি। গত বছর আলু করছিলাম, জমি থেকে আলু বিক্রি করে দিয়েছি 27-28 টাকা কেজি, জমি থেকে বিক্রি করে দিয়েছে, এখন তার নাই, এখন দাম বেশি হলেও কিছু করার নাই আমাদের। এরই মধ্যে আলুর বাজারের স্বাভাবিক মূল্যচক্রের ব্যতিক্রম দেখা যাচ্ছে এবছর। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসাবে এই দাম গত বছরের একই সময়ের তুলনায় 35% বেশি। কৃষিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, চাষের জমি কৃষকের হাতে না থাকায় ইচ্ছেমতো ওঠানামা করছে আলুর দাম। কেউ কিন্তু আলু চাষিরা আলু চাষ করতে পারে না এবং তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। আমার জমি সাপোজ আমি কিন্তু আরেকজনকে দিয়ে দিচ্ছি যে আমাকে 20,000 টাকা দিচ্ছে, কিন্তু একজন যে কৃষক আমার ধান করে সে কিন্তু আর জমিটা করতে পারছে না। একটা বাজার সিন্ডিকেট তৈরি করে ফেলেছে। বিএডিসির থেকে যারা বীজ নেয় সেই বীজটা কিন্তু তারা ইচ্ছা মতন দাম ফেলতেছে, তো কৃষক কিন্তু দিশাহারা। যারা আলু সংরক্ষণ করেছে তারা কিন্তু রিডবল দামে কিন্তু আলু মার্কেটিং করতেছে। উৎপাদন খরচ, পাইকারি ও খুচরা বিক্রি ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি ভোক্তাদের নিয়ে কাজ করা সংস্থাগুলোর। খুচরা পর্যায়ে যে ক্রয়ের যে পার্থক্যটা, ক্রয় এবং বিক্রয়ের যে পার্থক্য, এটা যদি আমরা একটা সিস্টেমেটিক চেইনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে এই মুনাফার যে প্রবণতা ব্যবসায়ীদের, এটি কমে যাবে। প্রত্যেকটা খাবারের সাথে এই আলুর একটা সম্পৃক্ততা আছে। আমরা ক্যাবের পক্ষ থেকে আমরা মনিটরিং করে যেটা উপলব্ধি করেছি যে এই আলু আর কৃষকদের হাতে নেই। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, হিমাগারগুলোতে গত মৌসুম শেষে 40 লাখ টন আলু সংরক্ষণ করা হয়, যার মধ্যে এখনো মজুত আছে 4 লাখ টন আলু। এছাড়া প্রায় 4.5 লাখ টন আলু আমদানির অনুমতির বিপরীতে এসেছে মাত্র 41,000 টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বর্ষার পানি নামার সাথে চাঁদপুরের ডাকাতিয়া নদীর প্রায় 12টি স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙনের কবলে ইতিমধ্যে প্রায় 1.5 শতাধিক বসতঘর তলিয়ে গেছে নদী গর্ভে। এ নিয়ে জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ভাঙন রোধে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা, কি বলছে কর্তৃপক্ষ? যাওয়ার সাথে ভাঙন প্রায় আমরা দেখেছি উপজেলার এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। নানা নাটকীয়তার পর ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এ চুক্তির আওতায় 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এতে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। লুৎফুর কবিরের প্রতিবেদন। হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতি যখন কার্যকরে চূড়ান্তর পথে, তখন লেবাননের রাজধানী বৈরুতের বাড়িঘর লক্ষ্য করে এভাবেই তাণ্ডব চলে। শেষ মুহূর্তে বড় ধরনের ক্ষয়ক্ষতির লক্ষ্যেই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলা পাল্টা হামলার মধ্যে কেটেছে প্রায় 14 মাস। বিশ্ব নেতাদের চাপের মুখে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছালো লেবানন ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, লেবানন ইসরায়েলের স্থানীয় সময় বুধবার ভোর 4টা থেকে কার্যকর হয়েছে 60 দিনের জন্য যুদ্ধবিরতি। এ নিয়ে মঙ্গলবার রাতে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। পরে যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। প্রায় 4,000 মানুষের জীবন নিয়ে নাটকীয়তা শেষে অবশেষে চুক্তিতে পৌঁছান। আমরা অবশেষে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছি। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই চুক্তি স্বাধীনভাবে বজায় রাখব। তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন কিংবা লঙ্ঘনের চেষ্টা করলে তার জবাব দিতে পিছপা হব না। যুদ্ধবিরতির কারণ হিসেবে তিনি বেশ কিছু ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। বিশেষ করে ইরান ও গাজায় বাড়তি মনোযোগ দেওয়ার কথা তুলে ধরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
চুক্তি কার্যকরের পেছনে গেল কিছুদিন ধরে তোড়জোড় চালিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বাইডেন। এই ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। সংঘর্ষের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে উভয় পক্ষ। বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে ধন্যবাদ জানাতে চাই। চুক্তিতে পৌঁছাতে তার বিশেষ অবদান রয়েছে। চুক্তিতে রয়েছে পারস্পরিক যুদ্ধবিরতি, লেবাননের আইডিএফ এর উপস্থিতি সর্বোচ্চ 60 দিন, তাদের প্রত্যাহারের সঙ্গে লেবাননের সেনাবাহিনীর প্রতিস্থাপন হবে সেখানে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বাফার জোন থাকতে পারবে না। এসব বাস্তবায়ন এবং পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র ও লেবানন সরকার। এদিকে লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর সামরিক কার্যক্রমও থাকতে পারবে না। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে লেবাননবাসী। পথে পথে দেখা যাচ্ছে উল্লাস। তেল আবিবের সাধারণ জনগণও যুদ্ধবিরতি নিয়ে দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরবি তাফসীর রিপোর্ট জানাচ্ছেন লুৎফর কবির। গভীর রাত, ঘুম নেই কারো চোখে। শীতের রাতে মাথায় টোপর পরে নিচে নামার প্রস্তুতি নিচ্ছে বাচ্চারা। হাসি মুখে ফোনের দিকে তাকিয়ে আছে কিছু লোক। শিশুদের নিয়ে আনন্দে মেতেছেন মায়েরা। অবশেষে ইসরায়েল লেবানন 60 দিন যুদ্ধবিরতি কার্যকরের পর এভাবেই বৈরুতের আশ্রয় কেন্দ্রে প্রথম প্রহরটি উদযাপন করছে লেবাননবাসী। আমরা এই যুদ্ধবিরতিকে সমর্থন করি, তবে কোনো হট্টগোল, রেজলিউশন এবং জালিয়াতি ছাড়াই আমরা চাই এটি চলতে থাকুক। লেবাননের প্রশাসন, সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে বিমানবন্দর, স্থল ও সমুদ্র সীমা আগের মতো সবকিছু নিয়ন্ত্রণ নেওয়া উচিত। লেবাননের সেনাবাহিনী এবং বৈধতাপ্রাপ্ত বাহিনী ছাড়া কোনো পক্ষই যাতে অস্ত্র নিয়ে লেনদেন না করে এই বিষয়টি নিশ্চিত করতে হবে। যুদ্ধের ভয়াবহতা এতদিন সন্ত্রস্ত ছিল বাচ্চারাও। যুদ্ধবিরতিতে তাদের মধ্যে ফিরেছে উদ্দীপনা, উল্লাস। আমি চাই যুদ্ধ শেষ হোক এবং ঈশ্বরকে ধন্যবাদ, যুদ্ধ শেষ হয়েছে। আমি বাড়ি ফিরে স্কুলে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছি। কারো মনে খুশির আমেজ থাকলেও এখনো রয়ে গেছে ক্ষত। ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুত হতে হয় লাখো মানুষকে। হারিয়েছে ভিটে বাড়ি, মা বাবা ও আত্মীয় স্বজন। তবে যুদ্ধবিরতি কার্যকরের পর ফুটেছে আশার আলো। আমি এখন দাহি এহতের আশ্রয় কেন্দ্রে থাকি। যুদ্ধের কারণে আমার গ্রাম ছেড়েছি। এখন আমি গ্রামে ফিরবো। সেখানে আমার পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের অনেক মনে পড়ে। যখন আমরা বাস্তুচ্যুত হয়েছিলাম তখন আমি তাদের দেখতে পাইনি। এই পরিস্থিতিতে ইসরায়েলের তেল আবিবে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইসরায়েলি সেনাদের স্বজনরা বলছেন যুদ্ধের সমাপ্তি ঘটলে সবচেয়ে বেশি উপকার হতো। আবার কেউ কেউ মনে করছেন যুদ্ধবিরতিতে প্রকাশ পেয়েছে ইসরায়েলের দুর্বলতা। অনেকে আবার এমন বিরতি দেখতে চান গাজায়ও। আমি খুব খুশি। যুদ্ধবিরতি সবসময়ই ভালো, তবে আমি আরো খুশি হব যদি এটি গাজাতেও হয়। 60 দিনের যুদ্ধবিরতি শুরু হলেও তা কতদিন টিকবে এ নিয়ে শঙ্কায় লেবাননবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার থাকছে খেলার খবর। মিরপুরে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগার্সদের সংগ্রহ 2 উইকেটে 202 রান। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বেশ সাবধানে শুরু করেন 2 ওপেনার ফারজানা হক এবং মুর্শিদা খাতুন। ব্যক্তিগত 38 রান করে মুর্শিদা আউট হলে ভাঙে 59 রানের ওপেনিং জুটি। এরপর ফারজানা ধীর গতিতে এগোলেও ক্রিজে এসে সাবলীল ব্যাটিং রানের চাকা সচল রাখেন শারমিন আক্তার। দুজনে 50 তুলে নেওয়ার পাশাপাশি করেন 100 রানের জুটি। ব্যক্তিগত 61 রান করে আউট হন ফারজানা। এই ম্যাচ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। Again the slower back of a hand from এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাই।